নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একদম জাতীয় স্তরে রাহুল গান্ধী, ফারুক আবদুল্লাহ এবং যারা যারা আছেন, প্রত্যেকের বাড়া ভাতে ছাই দিয়ে, প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা ধূলিসাৎ করে দিয়ে আবারও তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার শপথ নিলেন নরেন্দ্র মোদী। দেখুন, मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा। मैं संघ के प्रधानमंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगा तथा मैं भय या पक्षपात, अनुराग या द्वेष के बिना सभी प्रकार के लोगों के प्रति संविधान और विधि के अनुसार न्याय करूंगा। मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि जो विषय संघ के प्रधानमंत्री के रूप में मेरे विचार के लिए लाया जाएगा अथवा मुझे ज्ञात होगा, उसे किसी व्यक्ति या व्यक्तियों को तब के सिवाय जबकि प्रधानमंत्री के रूप में अपने कर्तव्यों के सम्यक निर्वहन के लिए ऐसा करना अपेक्षित हो, मैं प्रत्यक्ष अथवा अप्रत्यक्ष रूप से संसूचित या प्रकट नहीं करूंगा। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেকেই। যে সমস্ত দেশ ভারতবর্ষের অনেক কিছু সহ্য করতে পারে না, তারা আজকে তাকিয়েছিল, তারা আজকে ভাবছিল আরো একবার এই মোদী সরকার সারে সর্বনাশ করেছে। আমি একটা ক্যাপশন দিয়েছি আপনাদের, আর রোখা যাবে না নরেন্দ্র মোদীকে। আসলে কেন বলছি, তার কারণ কি, এটা আপনাকে আজকে জানতে হবে। আজকে এই বিষয়ে আমি আপনাদের সামনে এমন কিছু তথ্য দেবো যে তথ্যগুলো আপনি কাটতে পারবেন না। আসলে এই মোদীকে আটকানোর প্রয়াসটা চলছিল দীর্ঘদিন ধরে। তার কারণ হচ্ছে, তৃতীয়বারের জন্য মোদী চলে এলেই জওহরলাল নেহেরু, যাকে ঘিরে কংগ্রেসীদের এত বেশি চিন্তা আছে, চাচা, একজন তো দেশের জনক হয়ে রয়েছে আর একজন দেশের চাচা হয়ে রয়েছে। তো এই চাচা জওহরলাল নেহেরুকে, তার যে রেকর্ড আছে সেটাকে ছুঁয়ে দেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু দুজনের মধ্যে অনেক তফাৎ আছে। জওহরলাল নেহেরু হচ্ছে সেই সময় প্রধানমন্ত্রী হয়ে যাওয়া যখন বিরোধিতাই কেউ ছিল না, অর্থাৎ সবাই ভাবছিল দেশের স্বাধীনতা এনেছে চরকা টেনে টেনে মোহনদাস করমচাঁদ গান্ধী, আর সেখান থেকে এই জওহরলাল নেহেরুকে তুলে নিয়ে এসছে। কাজে এ ঠিক বলছে, দেশ টুকরো হয়ে গেছে, ধর্মের ভিত্তিতে টুকরো হওয়া দেশেতে জওহরলাল নেহেরু মানে অন্ধের ভিড়ে কানা, এই টাইপের ব্যাপার হয়ে গেছে, মানে কেউ তো নেই, আমি একাই আছি। তাই জওহরলাল নেহেরু তখন প্রধানমন্ত্রী হয়েছিলেন, তার সামনে বিরাট কঠিন চ্যালেঞ্জ কোথাও ছিল না। তিনি পরপর তিনবার জিতেছিলেন, কিন্তু তার যে কাউন্টিং ধরা হয় তখন বিরোধিতা ছিলই না। আর এই যে সময় 2014, তখন কংগ্রেস কিরকম জায়গায় ছিল, আজকে এরা বলছে যে অ্যালায়েন্স গভর্নমেন্ট। আর এই কংগ্রেসও একদিন এই নড়বড়ে সরকার তৈরি করেছিল মনমোহন সিংকে নিয়ে। আপনারা জানেন দুটো টার্ম তারা ছিল, ইউপিএ 1, ইউপিএ 2। আজকে তারা বলছে। যাই হোক, আবার ফিরে আসে আসল প্রসঙ্গে। জওহরলাল নেহরুর সঙ্গে টক্কর নিয়ে নিচ্ছেন নরেন্দ্র মোদী।
আর নিয়েও নিয়েছেন এবং যে হয়েও গেছেন, অর্থাৎ তৃতীয়বারের জন্য হয়ে গেছেন। কিন্তু এই সময় আর সেই সময়ের মধ্যে অনেক তফাৎ। যখন কোনো বিরোধিতাই ছিল না, যখন কোনো প্রতিযোগিতা ছিল না, মানে একটা স্কুল যেখানে আপনি ভর্তি করেছেন আপনার ছেলেকে, সেখানে আর কোনো স্টুডেন্ট নেই, আপনার ছেলেই ফার্স্ট, আপনার ছেলেই লাস্ট, বরাবর আপনার ছেলে ফার্স্ট হবে যদি দ্বিতীয় কোনো ছেলে না ঢোকে। এবার দ্বিতীয় ছেলেকে ভর্তি করা হলো, সেখানে গেলে তার ছেলেটা যদি মানে দ্বিতীয় ছেলেটা যদি মেধা কম থাকে তাহলে আপনি ফার্স্ট, আবার আপনার ছেলে ফার্স্ট। তো সেরকম ভাবে জওয়াহরলাল নেহরু ফার্স্ট হওয়ার ব্যাপারটা ছিল। আর এবারে অনেক লোকের মধ্যে পরীক্ষা দিয়ে বেরিয়ে আসা একজন, অর্থাৎ নরেন্দ্র মোদী আজকে ভারতবর্ষে এমনই একটা মানে লড়াইয়ের মধ্যে থেকে জিতে এলেন। 2014 যেভাবে জিতেছিলেন, 2019-এও জিতেছিলেন, 2024-এ মোদীকে সরিয়ে দেওয়ার জন্য সব চেষ্টা হয়েছে, সব চেষ্টা মিথ্যের বেড়াজালে ভরে দেওয়া হয়েছিল। লাগাতার খটাখট ঠাকাঠাক বলে এমন প্রভোগ করা হয়েছে, মানুষকে এমন প্রলোভন দেওয়া হয়েছিল। রাহুল গান্ধী যে কাজটা করেছে, মানে মেয়েদেরকে প্রত্যেকের অ্যাকাউন্টে 8,500 টাকা করে খটাখট ঠাকাঠাক ঢুকে যাবে এই বলে ফর্ম বিলি করা, এই যে কত বড় মারাত্মক অপমানজনক অপরাধ। এটা ভারতবর্ষে যে সমস্ত প্রান্তে যে এই সমস্ত মহিলারা এই ফর্ম পেয়েছেন তাদের উচিত হচ্ছে এর জবাব দেওয়া। দ্বিতীয়বার ভোট এলে একদম যে এই পর্চা বা পড়ছি বা এই কাগজ নিয়ে তাকে ঠাটিয়ে জুতো দিয়ে মারা গালেতে, কারণ লোভ দেখিয়েছে, মিথ্যে লোভ, ঠকিয়েছে এই কংগ্রেস। ঠকানো সমস্ত বিল ফর্ম দিয়ে বাড়িতে বাড়িতে দিয়েছে, একদম জুতো দিয়ে সপাটে গালে মারা উচিত যে নিয়ে আসবে এই কাগজ। কারণ এইভাবে মা বোনেদের রাস্তায় নিয়ে গিয়ে লাইনে দাঁড় করিয়ে দেওয়ার 8,500 টাকা চলে যাবে ভেবে তারা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভোট দিয়েছিল। মানে কোন জায়গায় গিয়েছিল এরা? যে করে হোক মোদীকে আটকাতে হবে। রাহুল গান্ধী দাড়ি ফাড়ি খেচে মেচে মুখ ফুক ঢেকে মুখে এমন করে বলছিল যে মোদী হবে না। দেখুন, आप लिख लो, मीडिया वाले लिख लो, नरेंद्र मोदी हिंदुस्तान का प्रधानमंत्री नहीं बन सकता। এই বলছিল হবেই না। মমতা ব্যানার্জি এ রাজ্য বলছিল হতে পারে না, অভিষেক ব্যানার্জি বলছিল হবে না, সবাই বলছিল হবে না, কিন্তু হয়ে গেল। এই মোদীকে রোখা কিন্তু খুব মুশকিল আছে। এবার আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আশেপাশে তো সবাই ওই ঠেকনা দেওয়া আছে, এ তো ঠেকনা তুলে দিলে সরকার ধপাস। বাস্তব সত্যি সরকার ধপাস, কিন্তু মোদীকে রোখা যাবে না। কারণ ইউসিসি এটাতে সবার সমর্থন আছে, সিএ অলরেডি ইমপ্লিমেন্ট হয়ে গেছে, ইউসিসি সিএ এনআরসি এই তিনটে আছে তো। আর দেখবেন তিনটের জন্য যেখানেই বাধা আসবে না, এই মোদী সরকার কিন্তু তবুও চলবে, কারণ মোদী সরকার আরো বেশি করে বাড়বে। আপনারা জানেন যে কোথায় ছিল 240, আজকে কোথায় চলে গেছে, আরো আগামী দিনে কোথায় গিয়ে পৌঁছবে এই সংখ্যাটা আপনারা চিন্তা করতে পারবেন না। অনেকেই জানে, কংগ্রেসীরা ভয় পাচ্ছে, মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে যে এরপর সংখ্যাটা কোথায় যাবে। কেউ নিজের দলের লোকেদের বিশ্বাস করবে না যে কে কখন হড়কে চলে যাবে। মোদী সরকার মানে যে থার্ড যে হচ্ছে এনডিএ সরকার, এনডিএ সরকার ভেঙে যাবে কিনা এটা নিয়ে যত না তার চেয়ে অনেক বেশি চিন্তা হচ্ছে কংগ্রেস, তৃণমূল, উদ্ধব ঠাকরে এদের সবার মধ্যে। কারণ এদের দল থেকে কে কোথায় পালিয়ে যাবে, মানে কে কখন হড়কে চলে যাবে সেটা নিয়ে চিন্তা। কে যে ওই সমস্ত পার্টি ছেড়ে বিজেপিতে জয়েন করে যাবে তার কোনো ঠিক নেই, কোন দল থেকে ভেঙে কে চলে যাবে তার কোনো ঠিক নেই। সমাজবাদী পার্টি এই 2 বছর ধরে বা 3 বছর ধরে লাগাতার চেষ্টা করে যাবে যে করে হোক তার জায়গাটাকে বাঁচিয়ে রাখার, কারণ তার এমপি কোনটা কেটে পড়ে যাবে কোনো ঠিক নেই, এই জায়গায় যাবে। আর এটা নিয়ে চিন্তায় থাকবে। আপনারা ভাবছেন হয়তো আমি এর আগে কেন বলিনি, তার কারণ হচ্ছে বলার জায়গা ছিল না। আজ মোদী পার্ট 3 সরকার হয়ে গেল, অর্থাৎ মোদীজি শপথ দিলে এখন সব কথা বলা যায়। এবারে প্রশ্ন হচ্ছে এই রাজ্যে কি আমরা দেখতে পাবো কোনো কিছু হচ্ছে, মানে মাথাকে ধরার জন্য চেষ্টা কি হবে? ইডি সিবিআই কি তৎপর হবে? অবশ্যই হবে, এবার তো অবশ্যই হবে। আমরা দেখতে পাবো অনেক কিছু এই রাজ্যে হবে, অর্থাৎ এই রাজ্যে যে লাগামহীন সন্ত্রাস চলছে, লাগামহীন দুর্নীতি চলছে, এই দুর্নীতি সন্ত্রাস এবারে সব বন্ধ হবে। কারণ সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সব জায়গায় রায়গুলো কিন্তু শেষ দিকে আছে। দেখুন একটা সিস্টেম চলে, ইকোসিস্টেম, এই ইকোসিস্টেমের সঙ্গে আমরা পেরে উঠি না, এটা বাস্তব সত্যি। কারণ ইকোসিস্টেম অনেক বেশি তৎপর, লেফটিস্ট তারা ঢুকে রয়েছে ইকোসিস্টেমের মধ্যে। কংগ্রেস যারা সেকুলার দেখিয়ে একদিকে যখন কাশ্মীরি উগ্রপন্থীদের সমর্থন করা, সেকুলার দেখানো লোকেরা রয়েছে এই ইকোসিস্টেমের মধ্যে, তারা কাজ চালায়, তারা সর্বত্র ছড়িয়ে আছে। এই যে দেখবেন অনেক জায়গায় দেখবেন বিক্ষোভ চলে, সরকারি কর্মচারীরা করছে, অনেক কিছু করছে, এগুলো সব ইকোসিস্টেমের মধ্যে কিন্তু অনেকে আছে। অর্থাৎ ইকোসিস্টেম এমনভাবে কাজ করে কিচ্ছু করতে পারবেন না। আর এই দেশে একদম সর্বোচ্চ জায়গায় ইকোসিস্টেম কাজ করে বলে অনেকেই অভিযোগ করে। আমরা জানি না, আমরা দেখি হঠাৎ করে যেন ডি এর মামলাটা পিছিয়ে যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যখনই কোনো কিছু চলে
সুপ্রিম কোর্টে গিয়ে স্থগিতাদেশ হয়ে যায়। আমরা বুঝতে পারি না কি করে আপের কেজরিওয়ালকে ছেড়ে দেওয়া হয় প্রচার করার জন্য। যদিও ছেড়ে দেওয়ার পরে কাঁচকলা করতে পেরেছে, হ্যাঁ একটা কাজ করতে পেরেছে, সেটা হচ্ছে মানুষকে মিথ্যে বলেছে, অর্থাৎ গুলিয়ে দেওয়ার কাজটা মিথ্যেবাদী কেজরিওয়াল ভালো জানে, সেটা তার করেছে। এই কেজরিওয়াল খুজরিওয়াল এরা চট করে বেল পেয়ে যায়, কিন্তু আমি আপনি বেল পেতে পারবো না। অর্থাৎ আমার আপনার জন্য সুপ্রিম কোর্ট রাত্রিবেলা খুলে দেবে বা আমাদের কোনো গ্রাউন্ডে ছেড়ে দেবে, এ আশা খুব কম। কাজে এই ইকোসিস্টেমের বিরুদ্ধে লড়তে হচ্ছে সবাইকে। এই ইকোসিস্টেমের বিরুদ্ধে লড়েও কিন্তু আগামী দিনে দেখতে পাবো আমরা অনেক কিছু হবে। আর যদি এককভাবে পেত বিজেপি, ধরুন 270-এর ওপরে দিয়ে দিয়েছি আমরা সবাই মিলে, 274 যদি আমরা করতে পারতাম, তাহলে তো অনেক কিছু করতে পারতেন মোদিজি, এবারেও করবেন। তাকে রোখা কিন্তু খুব মুশকিল, কারণ তিনি জানেন যা হবে দেখা যাবে। যে মানুষটা ক্ষমতায় আসার পরেই নোটবন্দি করে দিল, পরের বার সরকার গড়তে পারবো কি পারবো না কোনো ঠিক নেই, কিন্তু করে তো দিলাম, সেই মানুষটা সিদ্ধান্ত নিতে পিছু পা হবে? ইউসিসি কি বিষবাও জলে চলে যাবে? আমার মনে হয় না। ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এটা কি হবে না? আমার মনে হয় হবে। আর সব কিছু আমরা দেখতে পাবো, তাই সেগুলো দেখার জন্য আমরা অপেক্ষা করে থাকবো। আর এইভাবে এগিয়ে চলবে এনডিএ সরকার। এবারে দেখার বিষয় এই রাজ্যে কবে কি হচ্ছে, কারণ আমাদের নজর কিন্তু আমাদের রাজ্যে আছে। সন্ত্রাসের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে এনডিএ সরকার, পার্ট 3 দেখার বিষয়। মোদী সরকার পার্ট 3 দিকে অনেকেই আমরা প্রত্যাশা করে আছি। আজকে আমার একটা পোস্ট সোশ্যাল মিডিয়া ফেসবুকে আমি করেছি এবং এক্স হ্যান্ডেলও করেছি, সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু ভোট নেই কোনো বিশ্বাস। তো এই জায়গায় চলে গেছি আমরা। দেখা যাক মোদি পার্ট 3 ঠিক কোন জায়গাটা নিয়ে যায়, কি করে দেশের জন্য। আপনি কি ভাবছেন, এই মোদিকে রোখা যাবে কি? কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং আপনার কমেন্টসের অপেক্ষায় আমি বসে থাকবো অপেক্ষা করে, এবং আপনি এর পরবর্তী রুদ্রবার্তার অপেক্ষায় অবশ্যই থাকুন, কারণ রুদ্রবার্তা মানেই থাকবে আনকাট কথা, অবশ্যই পিছনে থাকবে যুক্তি। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন, যদি মানে শেয়ার যোগ্য শেয়ারও করবেন, আর যদি নতুন এসে থাকেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জনে তারপর যাবেন। এখনকার মতো আসি, তবে যাওয়ার আগে একটা কথা বলি আপনাদের। দাঁত থাকতে দাঁতের মর্ম কিন্তু কেউ দেয় না, দেয় কি? দেয় না। ভাগ্য ভালো আমাদের যে এখনো পর্যন্ত 240টা সিট পেয়ে মোদি পার্ট 3 হচ্ছে। আর যদি না হতো তাহলে কি হতো জানেন? ভেবে বলবেন কিন্তু কি হতো। আপনার কমেন্টস দেখার অপেক্ষা আমি রইল। আসি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।